আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। আরব আমিরাতে বহুতল ভবনে আগুন, নিহত ৫। লোহিত সাগরে মার্কিন সামরিক শক্তির ব্যর্থতা প্রধান কারণ ইয়েমেনের সমর কৌশল। আরো জানিয়ে দিব পরমাণু চুক্তির পথে সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানে গুলি করে ৮ পাকিস্তানি মেকানিককে হত্যা। ভারতের ভূখণ্ড দিয়ে বাংলাদেশি পণ্য রপ্তানির সুবিধা বাতিল। পারমাণবিক ইস্যুতে রাশিয়া যুক্তরাষ্ট্র উভয়কে সামনে এগিয়ে যাচ্ছে ইরান। গাজার যুদ্ধবিরতি প্রস্তাব মিশরের রাজি নয় হামাস। এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েল মাত্র ৪৮ ঘন্টায় ধ্বংস হয়ে যাবে, ইরানের হুমকি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছে। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। আরব আমিরাতের বহুতল ভবনে আগুন, নিহত ৫। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ জন নিহত হয়েছেন। রোববার এই অগ্নিকাণ্ডের পর এলাকার বাসিন্দারা শোক প্রকাশ করেছেন। একজন ডেলিভারি বয় খালেদ টাইমসকে বলেছেন, বাসিন্দা আগুন থেকে পালানোর চেষ্টা করেছিল, একজন লোক পুড়ে যাচ্ছে, এটি দেখে তিনি সারা রাত ঘুমাতে পারেননি। প্রতিবেদনে বলা হয়, আবাসিক ভবনটির ৪৪তম তলায় আগুন লাগে, এতে আরো ৬ জন গুরুতর আহত হয়েছেন। একজন বাসিন্দা ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগছেন। এই ঘটনায় আহতরা বর্তমানে আল কাশিমি হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। স্থানীয় লোকজনের মতে, গভীর রাতে আগুন নেভানোর পর লোকজনকে তাদের বাসায় ফিরে যেতে দেওয়া হয়। শাহজাহ সিভিল ডিফেন্সের জানিয়েছে, আগুন লাগার খবর পাওয়া মাত্র ডিফেন্স বিভিন্ন স্টেশন থেকে দমকল বাহিনী ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তারা বাসিন্দাদের সরিয়ে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। সূত্র ইত্তেফাক এসকে। লোহিত সাগরে মার্কিন সামরিক শক্তির ব্যর্থতার প্রধান কারণ ইয়েমেনের সমর কৌশল। লোহিত সাগরে ইয়েমেনি সেনাবাহিনীর পাল্টা সামরিক অভিযান অব্যাহত থাকে এবং তাদের মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্রের অক্ষমতা থেকে বোঝা যায় সামুদ্রিক শক্তিকে যুক্তরাষ্ট্রের অবস্থান ধীরে ধীরে দুর্বল হচ্ছে এবং তারা নিজেদের স্বার্থ রক্ষায় ব্যর্থ হচ্ছেন। ইস্যুনার বাদে পাস্টুডি জানিয়েছে, আমেরিকার গণমাধ্যম ন্যাশনাল ইন্টারেস্ট লিখেছে, মার্কিন নৌবাহিনীর দুর্বলতা তাদের উপর তীব্র পেশারকে বুদ্ধিমত্তার সাথে কাজে লাগিয়ে ইয়েমেনে আনসারুল্লাহ বাহিনী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথে নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। ন্যাশনাল ইন্টারেস্টের মতে, মার্কিন নৌবাহিনী এবং মিত্রদের ব্যাপক হামলা সত্ত্বেও ইয়েমেন সেনাবাহিনী লোহিত সাগরের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রায় ২ বছর ধরে এই কৌশলগত জলপথটি অবরুদ্ধ করে রেখেছে। ফলস্বরূপ বেশিরভাগ জাহাজ দক্ষিণ আফ্রিকার কেপ অফ গুড হোপের চারপাশে দীর্ঘ এবং ব্যয়বহুল পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। এদিকে নৌযুদ্ধের নতুন যুগে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ড্রোন ইয়েমেনি সেনাবাহিনী কৌশলগত বাব আল মান্দার প্রণালী বন্ধ করতে সাহায্য করেছেন। এই অচল অবস্থায় শক্তিশালী সামরিক শক্তির অধিকারী মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে। এই পরিস্থিতি সৃষ্টির প্রধান কারণ হলো প্রযুক্তিগত অগ্রগতির ড্রোন ও ভূমিভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এখন শত শত এমনকি হাজার হাজার কিলোমিটার দূরের জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করতে সক্ষম হচ্ছে। পরমাণু চুক্তির পথে সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্র। জ্বালানি বিনিয়োগ ও বেসামরিক পারমাণবিক প্রযুক্তির বিষয়ে একটি প্রাথমিক চুক্তি সই করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব। রিয়াদে এক সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন মার্কিন জ্বালানি সচিব ক্রুটস রয়টার্স খবর আল আরব নিউজের। মার্কিন জ্বালানি সচিব বলেছেন, সৌদি আরবে একটি বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার জন্য সহযোগিতা চুক্তিটি করা হচ্ছে। এই সময় পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য দেশটির ইউরেনিয়াম সহ অন্যান্য খনিজ সম্পদকে একটি প্রাকৃতিক সুবিধা হিসেবে তুলে ধরেছেন। তবে এ সম্পর্কিত বিস্তারিত তথ্য বছর শেষ দিকে প্রকাশ করা হবে বলে জানান তিনি। অপরদিকে দেশটির সৌরশক্তির কথা উল্লেখ করে বলেছেন, এখানে সৌর প্রযুক্তি নিয়ে কাজ করার অবারিত সুযোগ রয়েছেন। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বলল, আমি বিশ্বাস করি সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে একটি হবে। একে উভয় দেশের জয় বলে উল্লেখ করেন তিনি। এর আগে সৌদি আরব দীর্ঘদিন ধরে জ্বালানি বৈচিত্র্যকে অগ্রাধিকার দিয়ে আসছে।
এরই প্রেক্ষিতে বাণিজ্যিক পারমাণবিক শক্তি দেশটির কৌশলগত আগ্রহের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে অভিহিত হয়েছেন। সূত্র AHM। ইরানে গুলি করে ৮ পাকিস্তানি মেকানিককে হত্যা। ইরানের সিস্তান প্রদেশে ভয়াবহ এক হামলায় পাকিস্তান ৮ জন মোটর মেকানিককে গুলি করে হত্যা করা হয়েছে। ইরান পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। নিহত সকলেই পাকিস্তান বাহাওয়ালপুর জেলার বাসিন্দা এবং স্থানীয় একটি গ্যারেজে গাড়ি রং করা পুলিশ ও মেরামতের কাজে নিয়োজিত ছিলেন তারা। নিহতদের মধ্যে ছিলেন দিলশাদ, তার ছেলে নাইম, জাফর, দানিশ এবং নাসির সহ আরো কয়েকজন। স্থানীয় সূত্র জানায়, অজ্ঞাত হামলাকারী রাতের অন্ধকারে এই গ্যারেজে ঢুকে মেকানিকদের হাত বেঁধে গুলি চালায়। ঘটনাস্থলেই সবাই নিহত হন। ইরান নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘিরে ফেলে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে। তবে হামলাকারীরা এখনো অজ্ঞাত। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলা দায় স্বীকার করেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই হামলায় কোনো পাকিস্তান বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইরানি কর্তৃপক্ষ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছেন, যদিও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তেহরানে অবস্থিত পাকিস্তানের দূতাবাসের কর্মকর্তা নিহতদের শনাক্ত তথ্য সংগ্রহে ঘটনাস্থলে পৌঁছেছেন। দূতাবাসের একজন মুখপাত্র জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং নিহতদের পরিবার যাতে ন্যায় বিচার পায় সে লক্ষ্যে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে। ভারতের ভূখণ্ড দিয়ে বাংলাদেশি পণ্য রপ্তানি সুবিধা বাতিল। থিঙ্ক ট্যাঙ্ক বলেছে এটা চুক্তি লঙ্ঘন। ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের ভূখণ্ড থেকে ব্যবহার করে বাংলাদেশ পণ্য তৃতীয় দেশে যাওয়ার ব্যবস্থা বাতিল করে দিয়েছে ভারত। এর ফলে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে স্থলপথে বাংলাদেশ পণ্য নেপাল, ভুটান যাওয়ার সুযোগ আপাতত বাতিল হলো। গতকাল মঙ্গলবার ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইজেস্টেড ট্যাক্সের অ্যান্ড কাস্টম এই সুবিধা বাতিল করে আদেশ জারি করেছেন। এর পাশাপাশি 2020 সালে 29 জুন দেওয়া এক সংক্রান্ত আদেশ বাতিল করা হয়। ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টমস ওয়েবসাইট এ তথ্য সূত্র জানা গেছে। ভারতের ওই আদেশে বলা হয়েছে 2020 সালে এই আদেশ অনুসারে ভারতের সেন্ট্রাল বোর্ড অফ বাংলাদেশ থেকে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানিতে ট্রানশিপ্টের মাধ্যমে ভারতের একটি শুল্ক স্টেশন ব্যবহার করে অন্য বন্দর বা বিমানবন্দর ব্যবহার করার সুযোগ দিয়েছে। এখন সেন্ট্রাল বোর্ড অফ ডাইজেস্টেক্সের অ্যান্ড কাস্টম এই সুবিধা বাতিল করলো। এই আদেশে আরো বলা হয়েছে, যেসব পণ্য বোঝাই যানবাহন ইতিমধ্যে ভারতের ভূখণ্ডে আছে সেগুলো দ্রুত ভারতের ভূখণ্ড ত্যাগ করতে পারবে। বর্তমান স্থলপথে বাংলাদেশ থেকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল, ভুটান পণ্য যায়। এখানে ট্রানশিপ্ট গুলো বাংলাদেশে পণ্য নেপাল, ভুটান রপ্তানির সময় ভারতের ভূখণ্ড পাড়ি দিতে হয়। বাংলাদেশ সীমান্ত থেকে ভারতের ভূখণ্ড দিয়ে নেপাল, ভুটান সীমান্ত পর্যন্ত পণ্যের যানবাহন, ট্রাক, ট্রেলার পরিবর্তন করা হয়। এটি ট্রান্সশিপমেন্ট। ভারত এখন এই ট্রান্সশিপমেন্ট বাতিল করলো। সূত্র পাস টুডে এসে। পারমাণবিক ইস্যুতে রাশিয়া যুক্তরাষ্ট্র উভয়কে সামলে এগোচ্ছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই সপ্তাহে মস্কো সফরে যাচ্ছেন। সেখানে তিনি রাষ্ট্রীয় পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সাক্ষাৎ করবেন। আর এই সফরের মূল লক্ষ্য হলো ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পারমাণবিক আলোচনার বিষয়ে রাশিয়ার সঙ্গে পরামর্শ করা। সোমবার তেহরানে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সাংবাদিকদের এক তথ্য জানান। তিনি বলেন, এই সফর পূর্ব পরিকল্পিত হলেও আলোচনা যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা হবে। খবর আল জাজিরা। এর আগে গত শুক্রবার ওমানে মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে একটি প্রাথমিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠক হওয়ার আলোচনাকেই দুই পক্ষই গঠনমূলক ইতিবাচক বলে উল্লেখ করেছেন। এখন উভয় পক্ষে আগামী শনিবার আবার বসতে সম্মত হয়েছেন। তবে ইতালির রাজধানী রোম আসনে এই বৈঠকে সম্ভব ভেন্যু হতে পারে বলে জানা গেছে। ইরান জোর দিয়ে বলেছেন, আলোচনা কেবল পারমাণবিক কার্যক্রম নিষেধাজ্ঞা প্রত্যাহারের উপর সীমাবদ্ধ থাকবে। তার অন্য কোনো বিষয় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে না। এদিকে যুক্তরাষ্ট্র তার মিত্র ইরানের পারমাণবিক কর্মসূচিকে অস্ত্রোত্তরি প্রচেষ্টা বলে অভিযুক্ত করে আসছে। যদিও তেহরান বারবারই তাদের এই অভিযোগ অস্বীকার দাবি করে আসছে। এটি শুধু শান্তিপূর্ণ বেসামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে। গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব মিশরের রাজধানী হামাসকে নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মিশর। সোমবার আল জাজিরা এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তা আল জাজিরাকে আরব জানিয়েছেন,
হামাস মিশরের কাছ থেকে একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাব পেয়েছে, তবে মিশরের পক্ষ জোর দিয়ে বলেছে যে ফিলিস্তিন গোষ্ঠী অস্ত্র সমাপন না করা পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তি সম্ভব নয়। ওই কর্মকর্তা আর বলেন, মিশরের প্রস্তাবে আমাদের প্রতিনিধি দল বিস্মিত হয়েছেন। তাদের প্রস্তাবের প্রতিরোধ নিরস্ত্রীকরণের বিষয় অন্তর্ভুক্ত। মিশর এবং আমাদের জানিয়েছে যে প্রতিরোধের নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা না করে যুদ্ধ বন্ধে কোনো চুক্তি হবে কিনা সেটি জানাতে হবে। হামাস তার অবস্থানে অনার, যে কোনো চুক্তি হওয়া উচিত গাজা ইসরায়েল যুদ্ধ বন্ধ এবং ফিলিস্তিন ভূখণ্ড থেকে তাদের প্রত্যাহারকে কেন্দ্র করে। ওই কর্মকর্তা আরো বলেন, হামাসের অস্ত্র আলোচনার বিষয় নয়। ইসরায়েল বারবার জোর দিয়ে বলেছে যে যুদ্ধ শেষ করতে হলে হামাসকে অবশ্যই পরাজিত হতে হবে, যার মধ্যে অস্ত্র সমর্পণ অন্তর্ভুক্ত। সূত্র ইত্তেফাক। ইসরায়েল মাত্র 48 ঘন্টায় ধ্বংস হয়ে যাবে, ইরানের হুমকি। ইসরায়েলের বিভিন্ন শহরে গত 7 অক্টোবর হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। আল আকসা স্তম্ভ নামের এই অভিযানে মাত্র 20 মিনিটে 5,000-এর বেশি রকেট হামলা চালানো হয় ইসরায়েলে। এই হামলার কথা স্মরণ করে দিয়ে এবার ইসরায়েলকে নতুন করে হুমকি দিয়েছে ইরান। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আর জিসির কমান্ডো চিফ মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, আবার যদি আল আকসা স্তম্ভের মতো অভিযান চালানো হয় তাহলে ইসরায়েলকে ধ্বংস করতে মাত্র 48 ঘন্টা লাগবে। তেহরান টাইমস অফ বার্তা সংস্থা এএনআই এর বরাদ্দে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম সোমবার এই খবর জানিয়েছে। প্রতিবেদন বলা হয়, বৃহস্পতিবার ইরানের কারভিন শহরে এক সমাবেশে বাসিস গ্রুপের সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেয় আরজিসি কমান্ডো চিফ ইন মেজর জেনারেল হোসেন সালামি। যদি আলাক্সা স্টপ অপারেশনের মতো আবার একটা হামলা চালানো হয়, ফিলিস্তিন আবার এগিয়ে যায়, তাহলে বিশ্বের রাজনৈতিক মানচিত্র থেকে ইহুদি রাষ্ট্রকে নিশ্চিহ্ন করে দিতে মাত্র 2 দিন সময় লাগতে পারবে। ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পসের সেনাদের উপর হামলার ঘটনা পরই এমন মন্তব্য করলেন হোসেন সালামি। এই হামলার জন্য ইসরায়েলি সেনাদের দায়ী করেছে ইরান। সূত্র পাঁচ টুডে।